তোমরা আশা করি শুনতে পাচ্ছ সবাই, যারা যারা জয়েন করেছো তারা শুনতে পাচ্ছ? একটু জানিও প্লিজ। আচ্ছা, তো দেখো আজকের ক্লাসের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো শুধুমাত্র যে তোমার গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে আছে তা নয়, আমরা তো কিছু কোয়েশ্চেন আগের দিন করেছি। আজকের কোয়েশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে, তাই সেই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলো তোমার যে কোনো পরীক্ষাতে কিন্তু কাজে লাগবে। তাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, যেখানে যেখানে যা যা সমস্যা বা যে টেকনিকগুলো ইউজ করা হচ্ছে বা এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু কাজে লাগবে। শুধুমাত্র যে সিডি বলে এগুলো হালকা অঙ্ক এরম ভাবার উপায় নেই। ঠিক আছে, চলো আমরা আজকের প্রথম অঙ্কের দিকে এগোই। কি বলা আছে? বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹720 এ ম্যান লসেস 10%, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইট টু গেন 5%? তাহলে দেখো কোয়েশ্চেনে এসপিটা বলা আছে, এসপিটা বলা আছে কত? 720। আর কি করা আছে এর সাথে? বলা আছে লস করেছে কত? 10%। লস করেছে 10%। তাহলে সবার আগে আমাদের কি জানতে হবে? সিপিটা জানতে হবে। তাহলে সিপি বার করার উপায়টা কি? সিপি বার করার উপায় হচ্ছে 720 ইন্টু 100 বাই 10% লস, তাই 100 মাইনাস 10 করে দেওয়া হলো। ঠিক আছে, এটা হয়ে গেল আমার সিপি। এবার তোমাকে জানতে চেয়েছে তুমি যদি 5% প্রফিট করো। 5% প্রফিট করা মানে কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? 5 টাকা এক্সট্রা, মানে 105 বাই 100, রাইট? তাহলে আমরা ডাইরেক্টলি এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কি পেলাম? 720 পেলাম এখানে, ইন্টু 100 বাই পেলাম হচ্ছে 90, ইন্টু দেখো এখানে আছে 105, 105 বাই 100 পেলাম। ঠিক আছে, তাহলে এবার কি হলো? 100 100 কেটে গেল, তাহলে এখানে 0 0 কেটে গেল, 9কে কাটলে 8, তোমার উত্তর আসলো কত? 840, রাইট? 840 টাকা তোমার উত্তর হলো অপশন বি। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা বোঝা গেল। দেখো এসপি তোমায় বলা আছে, লস তোমায় বলা আছে, সেখান থেকে সবার আগে তোমায় সিপি বার করতে হবে। সিপি কি করে বার করলে? 720 ইন্টু 100 বাই 100 মাইনাস 10 ইন্টু 100 প্লাস 5 বাই 100, কাটাকুটি করলাম, উত্তর আমার বেরোলো 840, রাইট? খুবই সোজা প্রসেস, তোমরা যখন নিজেরা করবে খুব কম সময়ে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এরকম অঙ্ক প্রচুরবার এসছে। চলো 2 নম্বর অঙ্ক দেখো। কোয়েশ্চেনটায় বলেছে এ ব্যাগ কন্টেন্স 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা। ঠিক আছে, কোন রেশিওতে? 5:9:4 রেশিওতে, অ্যামাউন্টিং টু 206। তার মানে 50 পয়সার যে কয়েন যদি আমরা এই রেশিওতেও ধরে নিই তাহলে কি দেখছি? 50 পয়সার কয়েন আছে কটা? 50 পয়সার কয়েন আছে হচ্ছে 5টা, তাই তো? তাহলে 50 পয়সার কয়েন আছে 5টা। 25 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন আছে কটা? সেটা আছে হচ্ছে 9টা। এবং যেটা আছে তোমার পরবর্তী 10 পয়সার কয়েন, সেই 10 পয়সার কয়েন আছে কটা? 4টে। তুমি দেখে নাও যে যদি এই কটাই কয়েন থাকতো তাহলে তোমার কাছে কত টাকা হতো? তোমার কাছে দেখে নাও, 50কে 5 দিয়ে গুণ করলে 2.5 টাকা আসে, তার সাথে 25কে 9 দিয়ে গুণ করলে 2.25 টাকা আসে, এবং 10কে 4 দিয়ে গুণ করলে 0.4 টাকা আসে, তাই তো? 2.5, 2.25 এবং 0.4, এগুলোকে যদি টোটাল করি, টোটাল করলে আমরা কত পাবো? 5.15 পেয়ে গেলাম, তাই তো? 5.15। তাহলে কি, যদি আমার কাছে 5 টাকা 15 পয়সা থাকতো তার মধ্যে আমাদের কয়েনের সংখ্যা এগুলো হতো, কিন্তু আমাদের কাছে টাকা আছে কত? আছে হচ্ছে আমাদের কাছে 206 টাকা, তাই তো? তাহলে 5 টাকা 15 পয়সা যদি থাকতো সেটা হলে এই কয়েন হতো, কিন্তু আছে হচ্ছে 206 টাকা। তাহলে 5 টাকা 15 কত গুণ 206তে হয়? খেয়াল করে দেখো, ঠিক যদি তুমি 40 দিয়ে এটাকে গুণ করো তাহলে তোমার 206 টাকা চলে আসে, মানে যে টাকাটা আমরা পেয়েছি তার 40 গুণ টাকা আমাদের কাছে আছে। তাই আমাদেরকেও প্রশ্ন করা হয়েছে কটা 10 পয়সার কয়েন আছে। দেখো 5 টাকা 15 পয়সা যখন ছিল তখন 10 পয়সার কয়েন ছিল 4টে, তাই এটাকেও আমরা কি করলাম? 40 দিয়ে গুণ করলাম, করে আমরা পেয়ে গেলাম কত? 160খানা আমাদের 10 পয়সার কয়েন। তাহলে উত্তর হলো অপশান এ, রাইট? উত্তর হলো অপশান এ। তাহলে প্রসেসটা বোঝাতে পারলাম যে যেটা যেটা আছে সেটাকে আমরা গুণ করলাম, গুণ করে যোগ করলাম, করে দেখলাম আমরা 5 টাকা 15 পেয়েছি।
এই 5 টাকা 15রই 40 গুণ টাকা আমাদের কাছে আছে, তাই জন্য 40 দিয়ে সংখ্যাটাকে গুণ করা হলো, তাই আমরা উত্তর পেয়ে গেলাম কত? উত্তর পেয়ে গেলাম 160। চলো পরের অঙ্কের দিকে যাই। A sum of money at simple interest amount to 815 in 3 years and 2854 in 4 years. তাহলে দেখো তুমি কত পেয়েছো? 4 বছর। যখন তুমি 4 বছরের শেষে দেখছো, তাহলে প্রিন্সিপাল আর 4 বছরের ইন্টারেস্ট মিলে টাকাটা কত হয়েছে? 854 হয়েছে, রাইট? এবার সেম যখন তুমি 3 বছরের দেখছো, তাহলে 3 বছরে কি দেখবে? প্রিন্সিপাল এবং 3 বছরের ইন্টারেস্ট মিলে তোমার টাকাটা কত হয়েছে? টাকাটা হয়েছে 815, রাইট? তাহলে তুমি যদি দুটোকে মাইনাস করো, মাইনাস করলে কি পাবে? 1 বছর পাবে এখানে। তাহলে 1 বছরে দেখো প্রিন্সিপালটা কেটে যাচ্ছে এবং 1 বছরেরই যেটা ইন্টারেস্ট, মানে I4 I3 বাদ দিয়ে আমি জাস্ট I1 ধরলাম 1 বছর বলে, তাহলে 1 বছরের ইন্টারেস্টটা কত পাচ্ছ? 54 থেকে 15 বাদ দিলে পেয়ে যাচ্ছে হচ্ছে 39 টাকা। তাহলে 1 বছরে তুমি 39 টাকা ইন্টারেস্ট হিসাবে পাও। তাহলে তুমি যদি 3 বছরেরটা দেখো, তাহলে 3 বছরে কত পাবে টোটাল ইন্টারেস্ট? 39কে 3 দিয়ে গুণ করো, দেখবে তুমি পেয়ে যাচ্ছ 117 টাকা। কিন্তু তুমি তো জানো যে 3 বছরে তোমার টাকাটা টোটাল কত? 815, তাই তো? 3 বছরে টাকাটা টোটাল 815, তাহলে ইন্টারেস্ট যদি সেখান থেকে আমি বাদ দিয়ে দিই, সেটাই হয়ে যাবে কি? সেটাই হয়ে যাবে হচ্ছে আমার প্রিন্সিপাল ভ্যালু বা সাম, যেটা জিজ্ঞেস করেছে। দেখো উত্তর করারও দরকার নেই, একটাই অপশানে 8 আছে, তাহলে আমাদের উত্তরও কি হচ্ছে? অপশান সি, কারণ 5 থেকে তুমি 7 বাদ দিলে একটা লাস্টে 8 থাকবে, তাহলে এটারও লাস্টে কি আছে? 8 আছে, তাই উত্তর হয়ে গেল হচ্ছে 698 রুপিস। ঠিক আছে? তাহলে কি করলাম আমরা? 4 বছর থেকে 3 বছর বাদ দিলাম, 1 বছরের ইন্টারেস্টটা আমরা পেয়ে গেলাম। 1 বছরের ইন্টারেস্ট পেতেই আমরা 3 বছরের ইন্টারেস্টে ওটা শিফট করে গেলাম। যেই 3 বছরে শিফট করে গেলাম, সেটাই আমার অ্যামাউন্ট দেয়া ছিল, অর্থাৎ প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে দেয়া ছিল কত? 815 টাকা। সেখান থেকে ইন্টারেস্টটাকে বাদ দিয়ে দিলাম, দিতেই আমার উত্তর চলে এলো, যেটা সেটাই হচ্ছে সাম, রাইট? তাহলে কোয়েশ্চেনটা আশা করি বোঝা গেছে। এরকম টাইপের কোয়েশ্চেন আমরা আগেও করেছিলাম। তো চলো, কারোর কিছু ডাউট থাকলে অবশ্যই সে জিজ্ঞেস করো। আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোই। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, ফাউন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে কত টাকার উপর? 16,000 টাকার উপর অ্যাট 20% পার অ্যানাম। তার মানে কি বলেছে দেখো, 20% পার অ্যানাম মানে কি? 1 বছরে তুমি 20% ইন্টারেস্ট পাচ্ছ, কিন্তু তোমাকে বার করতে বলেছে 9 মাসের কত টাকা তুমি ইন্টারেস্ট পাবে, এবং সেটাও বলেছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এই কোয়ার্টার কথাটার মানে কি? কোয়ার্টার কথাটার মানে হচ্ছে প্রত্যেক 3 মাসে, তাই তো? প্রত্যেক 3 মাস অন্তর তুমি ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে খেয়াল করে দেখো, তুমি যে এই 20%টা ছিল, এই 20%টা ছিল কি? পার অ্যানাম, মানে 1 ইয়ারের জন্য। এবার সেটাই যদি তুমি 3 মাসের জন্য বার করতে চাও, তাহলে কি করতে হবে? 12 মাসকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, তুমি 3 মাসের পাবে, তাই তো? তাহলে ইন্টারেস্টটাকেও আমার কি হয়ে যাবে? ইন্টারেস্টটাকেও আমায় কি করতে হবে? এই 20% আছে, সেটাকেও আমায় 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো তো 5% পেলাম ইন্টারেস্ট। এই 5% ইন্টারেস্টটা কখন পাচ্ছি? যেটা আমি পাচ্ছি হচ্ছে প্রত্যেক 3 মাস অন্তর আমাকে 5% করে ইন্টারেস্ট দেয়া হচ্ছে, তাই তো? তাহলে 5% সমান কি লিখতে পারি? 5/100 লিখতে পারি, যেটাকে কাটাকুটি করে 1/20 লিখতে পারি। তার মানে 20 টাকা যেটা আছে, 20 টাকাটা 1 বছর বাদে, মানে 1 বছর বলতে একটা টার্ম বাদে, একটা টার্ম বলতে এখানে 3 মাস বোঝানো হচ্ছে, তাহলে একটা টার্ম বাদে সেটা কত হয়ে যাচ্ছে? সেটা 21 টাকা হয়ে যাচ্ছে। এবার ভাবো, তোমাকে 9 মাসের কথা বলা হয়েছে, তাই তো? তুমি যদি 3 মাস অন্তর ইন্টারেস্ট পাও, 9 মাসে তুমি কবার ইন্টারেস্ট পাবে? 3 বার পাবে, কারণ প্রথম 3 মাসে একবার, তারপরে 3 মাসে একবার, আবার থার্ড 3 মাসে একবার, মানে টোটাল 9 মাসের মধ্যে তুমি 3টে টার্ম ইন্টারেস্ট পাবে। তাই জন্য আমরা কি করি? যতগুলো টার্মের বার করি, আমরা সেটাকে কি করি? পাওয়ারে নিয়ে চলে যাই। যতগুলো টার্ম সেটা এখানে গুণ হয়, আর এখানে সেটা কি হয়ে যায়? পাওয়ারে চলে যায়। তাহলে এখানেও আমরা 3 করে দিলাম। তাহলে কিভাবে করছি দেখো, 20 যদি আমরা কিউব করি, কত পেয়ে যাব? 8000 পেয়ে যাব, 8000 পেয়ে যাব। এবং সেটাই আমরা দেখো তো 21-এর কিউব,
কত হয় কারোর যদি মনে আছে সেটা দেখো, যদি না মনে থাকে 21 স্কোয়ার করলে কত, একদম 21 স্কোয়ার করলে 441 আসে, 21 কিউব করলে কত আসে, এই সেটা 11 কিউব 1331, 21 কিউব 8000 কত বলবে কেউ, 21 কেউ বলতে চাইবে, যার মাইক অন আছে সে একটু অফ করে দিও। একুশের এক, 21 এক হাতে 2, 21 4 84 আর 2 86 6 হাতে 8, 21 4 84 আর 8 কত হয় 92, তাই তো? 21 কিউব করলে এটা আসে তো, কত হলো 9। আচ্ছা তুমি কি কিছু বলছো, আমিনুল ইসলাম যে আছো তুমি কি কিছু বলছো, আমিনুল ইসলাম, আচ্ছা ওকে। তাহলে দেখো 21 যদি আমরা কিউব করি, সেই কিউব করলে আমাদের ভ্যালুটা কত চলে আসে, 9261 চলে আসে, তাই তো? তাহলে দেখো 8000 টাকাটা তোমার কি হয়েছে, যদি 3টে টার্ম ইন্টারেস্ট পেতো, পাওয়ার পরে 9261 হতো, তাহলে এখানে ইন্টারেস্ট পেয়েছে কত, পেয়েছে 1261 টাকা, আমি আশা করি বলতে পারি। সাউন্ড তোমরা ক্লিয়ারলি পাচ্ছ, যারা যারা আছো ক্লাসে একটু জানাবে প্লিজ। ওকে, তাহলে দেখো 8000 টাকা যেটা তুমি রাখতে, যদি 8000, তাহলে 3টে টার্মের পরে তুমি 9261 টাকা পেতে, তাহলে আলটিমেটলি তোমার ইন্টারেস্ট কত আসতো, 1261 টাকা, কিন্তু তুমি রেখেছো কত, তুমি রেখেছো 16000 টাকা, মানে 8000-এর ডাবল টাকা রেখেছো, তাহলে তোমার ইন্টারেস্টও কত হয়ে যাবে, 1261 তোমার ছিল তার ডাবল হয়ে গেল, সেটা কত হয়ে যায় 2522 উত্তর এসে যাবে, ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট হিসাবে তুমি 2522 টাকা পাবে। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারলাম প্রত্যেকের। আবারও বলে দিচ্ছি, যেহেতু কোয়ার্টারলি ইন্টারেস্ট, তাই জন্য প্রত্যেক 3 মাস বাদে ইন্টারেস্ট পাচ্ছ, তাই জন্য কি হচ্ছে যে সেটা 4 দিয়ে আমরা প্রথমেই ভাগ করে নিচ্ছি, ভাগ করে নেওয়ার পরে 5% আসছে, 5% মানে 1/20, এবার হচ্ছে কি 20 টাকা যদি রাখো 3 মাস বাদে সেটাই 21 টাকা হয়ে যাবে। আমাদের বার করতে দিয়েছে 9 মাসের জন্য, 9 মাস মানে কি, 9 মাস মানে হচ্ছে 3টে টার্ম বোঝাচ্ছে, তাহলে 3টে টার্ম মানে কি হচ্ছে আমরা কিউব করে দিচ্ছি, তার মানে 20-র কিউব করলে 8000 পাই, 21-এর কিউব করলে 9261 পাই, তাহলে এই যে 8000 টাকারই ডাবল টাকা তুমি রেখেছো, আর ইন্টারেস্ট পেয়েছো কত 1261 টাকা, কারণ 9261 থেকে ওটা বাদ দিয়ে, তাহলে দুটোকেই ডাবল করে দেবো, 2522 আমার উত্তর চলে এলো। ওকে, চলো পরের কোশ্চেনের দিকে এগোই। The difference between simple and compound interest on a certain sum of money for 2 years বলে দিয়েছে আমাদের কত, 4% পার অ্যানাম করে 1 টাকা ইন্টারেস্ট এক্সট্রা। তাহলে কিভাবে আমরা করব এই টাইপের অঙ্ক, আমরা জানি একটা ফর্মুলা শিখেছিলাম, D2 মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ফর 2 ইয়ার্স, সেটাকে আমরা D2 বলছি। কি লিখেছিলাম, P ইন্টু আর বাই 100 তার আমরা হোল স্কোয়ার, এটাই তো আমরা ফর্মুলা পড়েছিলাম, যে D2 যে ভ্যালুটা সেটা হচ্ছে দুটো ডিফারেন্স P ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, এটাই আমরা পড়েছিলাম। এবার ডাইরেক্টলি আমি কি করছি, D2-র ভ্যালু দেখো কোয়েশ্চেনে আমাকে 1 বলে দিয়েছে, তাই আমি ফর্মুলার 1টা এখানে পুট করে দিলাম। এবার কি হলো দেখো, 4 দিয়ে যদি এটাকে কাটি এটা 25 আসবে, তার মানে 1 ইন্টু এই যে 25কে তুমি যদি স্কোয়ার করে বাইরে বার করো কি পেয়ে যাবে, 625 পাবে, 625টা একের সাথে গুণ হবে, তাই 1 ইন্টু 625 ইজ ইকাল টু কি দাঁড়ালো তোমার পি, তার মানে সামটার ভ্যালু কত এলো 625 টাকা, রাইট? তাহলে অপশান বি, এটা তোমরা নিজেরাও পারবে, কারণ এই টাইপের কোয়েশ্চেন অলরেডি আমরা আগের ক্লাসেও করেছি, তাই এই কোয়েশ্চেনটা তোমাদের নিজেদেরও পারা উচিত। ওকে, চলো পরের কোয়েশ্চেনে যাই। The HCF and LCM of two numbers আর বলা আছে if one number এত তাহলে other number কত। আমরা কি জানি যে দুটো সংখ্যা
যদি ফার্স্ট নাম্বার এটা এবং ধরো সেকেন্ড নাম্বার এটা, দুটো সংখ্যার গুণফল যা হয় তাদের এইচসিএফ এবং তাদের এলসিএম এর গুণফলও কি হয় সেটাই হয়। এটা আমাদের ফর্মুলা আছে, আমরা ছোটবেলায় শিখেছি, তাই সেই ফর্মুলাতে আমরা ভ্যালু পুট করছি। দেখো প্রথম সংখ্যাটা আমাদের কি দিয়েছে, দিয়ে দিয়েছে হচ্ছে 84। সেকেন্ড সংখ্যাটা ধরো জানো না, তো এক্সি ধরে নাও। এইচসিএফ এর ভ্যালু কত আছে, এইচসিএফ আছে হচ্ছে 12, এলসিএম আছে হচ্ছে 336। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো কিভাবে, 12 ইন্টু 336 ডিভাইডেড বাই 84 করে দিলাম। 12কে কাটলাম 7, 7 দিয়ে কাটলে দেখো একটা 4-এর গল্প আসে, তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে 48। আমরা আর ভাগ করব না, কেন, কারণ হচ্ছে আমাদের বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো অনেক বড় আছে, তাই আমরা ভাগ করব না, ডাইরেক্টলি অপশান দেখে সেটার উত্তর পুট করে দেবো। রাইট, খুব সোজা অঙ্ক, খুব ছোটোবেলায় এই টাইপের অঙ্ক অনেকবার করেছো, তাই এই অঙ্কটাও তোমরা বুঝতে পারলে আশা করি। চলো পরেরটায় যাই। দেখো A:B 5:7, B:C 6:11, তাহলে আমাদের ABC জানতে চেয়েছে। আমরা এই টাইপের অঙ্ক যখনই দেবে সবসময় অপশান চেক করব যে কোন অপশান আমাদের সেম কন্ডিশন দিচ্ছে। খেয়াল করে দেখো এখানে যেটা আছে 5:7 আছে, তাই তো, তাহলে A:B চেক করে দেখো, এখানেও 6 দিয়ে যদি কাটো 5:7 পাবে, এখানে যদি 5 দিয়ে কাটো দেখো 7 দিয়ে কাটো 5:7 পাবে। এখানেও সবকটাতেই আমরা দেখতে পাচ্ছি প্রথমগুলোতে সবকটাই 5:7 আমাদের ম্যাচ করছে। তাহলে আমরা কি করব, সঙ্গে সঙ্গে 6:11টাকে চেক করব। খেয়াল করে দেখো 11কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 11কে 7 দিয়ে গুণ করলে 77 হয়, 6কেও 7 দিয়ে গুণ করলে কত হয় 42 হয়। তাহলে এই অপশানটা আমাদের ম্যাচ করছে সব ক্ষেত্রে। এবার দেখো 11কে 6 দিয়ে গুণ করলে 66, কিন্তু 6কে 6 দিয়ে গুণ করে 49 হয় না, তাহলে এই অপশানটা আমাদের কেটে গেল। পরেরটায় আসি, দেখো 6-এর মাল্টিপলে 35 হতে পারে না, তাই এটাও হবে না। আবার 11কে 5 দিয়ে গুণ করলে 55 হয়, কিন্তু 6কে 5 দিয়ে গুণ করলে 30 হয়, 42 নয়, তাই এই অপশানটাও আমাদের কেটে গেল। তাহলে দেখো এই কোয়েশ্চেনটায় আমরা খাতা পেন না ইউজ করেও কিন্তু উত্তর বার করতে পারলাম। রাইট, তাহলে আমরা এই টাইপের যখন রেশিও চেকের অঙ্ক থাকবে আমরা সবসময় কিন্তু অপশান চেকটাই সবচেয়ে ইজিয়েস্ট আমাদের প্রসেস হবে। ওকে, চলো পরেরটায় গেলাম। এই কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনটা তোমাদের সিজিএল এবং বিভিন্ন যে পরীক্ষা আছে রেল, এনটিপিসি সব জায়গায় এসছে, এবং এই কোয়েশ্চেনটা দেখে অনেক বড় মনে হচ্ছে এবং সত্যিই বড়, তো আমরা এটাকে যতটা শর্টে করা যায় আমরা চেষ্টা করতে শুরু করি। তাহলে বলেছে দেখো, এ শপকিপার সেলস এ ট্রানজিস্টার অ্যাট 15% অ্যাবভ ইটস কস্ট প্রাইস। তার মানে এটা বলছে যে সিপিটাকে আমরা ধরে নিলাম 100, আর আমাদের যেটা এসপি আছে সেটা কি বলেছে 15% প্রফিট, মানে 115 টাকা। রাইট, পেয়ে গেলাম। এরপরে আমায় বলেছে যে ইফ হি হ্যাড বট ইট অ্যাট 5% মোর, তার মানে যদি কস্ট প্রাইসটা 5% বেড়ে যেত, তার মানে 100 টাকায় 5% বাড়তো, মানে এটা কত হতো এখন, তার মানে হয়ে যেত হচ্ছে 105 টাকা। রাইট, এটা নিয়েও কোনো অসুবিধা নেই। এবার আমায় বলেছে যে হি উড হ্যাভ, এবং বলেছে যদি সোল্ড ইট ফর 6 মোর, আমরা এই লাইনটাকে একটু বাদ রাখছি আপাতত। দেখো আমায় বলেছে যে 105 টাকা তো তোমার 5% মোর হয়েছে, তুমি প্রফিটও করেছো কত 10%, তার মানে এটার ওপরেই 10% তুমি প্রফিট করেছো। তাহলে 105-এর ওপরে যদি 10% লাগাও, 105-এর 10% বলতে কত হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো, 10% মানে 1/10, তাহলে 1/10 দিয়ে এটাকে ভাগ করলে কত পাবো 10.5 পাবো। তাহলে 10.5টা কি তোমার প্রফিট, আর তোমার কস্ট প্রাইসটা কত, কস্ট প্রাইসটা 105, তার মানে টোটাল সেল প্রাইসটা কত দাঁড়িয়ে গেল দেখো তো 115.5 দাঁড়িয়ে গেল, তাই তো, এটা পুরোটাই পার্সেন্টেজে চলছে। তাহলে তোমার এখন দেখাচ্ছে সেল প্রাইস 115.5, কিন্তু আগে সেল প্রাইসটা কত ছিল 115, তার মানে ডিফারেন্স কত হলো 0.5% ডিফারেন্স। এই ডিফারেন্সটাই দেখো তোমাকে বলেছে 6 টাকা, কেন তুমি আরো 6 টাকা বেশি দামে তুমি বিক্রি করেছো। তাহলে এই 0.5%টাকে আমি 6 করলাম,
খুব সোজা ক্যালকুলেশন, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 12 হবে। তাহলে 100%-এর ভ্যালু বা আমার কস্ট প্রাইস জানতে চেয়েছে, সেটা আমার কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে 1200 টাকা, রাইট? তাহলে অপশান হয়ে গেল তোমার সি। ওকে, তাহলে খুব সোজাভাবে বললাম, আরেকবার দেখে নাও। কস্ট প্রাইসটা 100 আছে, 15% প্রফিট মানে 115। তার সাথে আমি কি করলাম বলেছে, কস্ট প্রাইস যদি 5% বাড়তো, তার মানে 5 টাকা আরও বাড়লো, কত হলো? 105 টাকা। এই 105 টাকার উপরেই তো তুমি প্রফিট করেছো। তাহলে প্রফিট যদি 105-এর আমি ওপরে করি, কত টাকা হবে? 10 টাকা 50 পয়সা। সেটাকেই আমি কি করলাম? কস্ট প্রাইসের সাথে যোগ করলাম, যোগ করতে আমার সেল প্রাইস চলে এলো। এবার এই সেল প্রাইসটা দেখো আগের চেয়েও একটু বেড়ে গেছে। আগে কত ছিল? 115, এখন কত হয়ে গেছে? 115.5। তাহলে এই যে 0.5% ডিফারেন্স, এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কত? 0.5। তাহলে এই 0.5টাই কি হচ্ছে? 6 টাকার সমান। তাহলে 100%-এর ভ্যালু আমার 1200 টাকা চলে এলো। আশা করি যা যা বলছি সবার কাছে ক্লিয়ার হচ্ছে তো? কারোর কোনো অসুবিধা হচ্ছে এখনো অবধি? বাকিরা যারা আছো তারাও একটু রেসপন্স করে দাও প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো কি বলেছে, যে অ্যাভারেজ ওয়েট অফ 8% কত বেড়েছে? 2.5 কেজি বেড়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে অ্যাভারেজ ওয়েট 8 জনেরই 2.5 করে বেড়েছে। যখন একজন পার্সন এসছে, যার, এবং কি বলেছে, when a new person comes in place of one, মানে একজন চলে গেছে, তার বদলে আরেকজন এসছে, তাই জন্য কি হয়েছে, বাকি সবারই কি হয়েছে, যে টোটাল 2.5 করে অ্যাভারেজে বেড়েছে। তাহলে 2.5 করে যদি অ্যাভারেজে বাড়ে, তাহলে 8 জন যদি থাকে, তাহলে টোটাল কত বেড়েছে? টোটাল 20 কেজি বেড়ে গেছে। এবার ভাবো, যে নতুন লোকটা এসছে, তার ওয়েট নিশ্চয়ই আগের চেয়ে বেশি। আগের চেয়ে বেশি বলেই কি হয়েছে, সবার ওয়েটটাই ওভারঅলে বেড়ে গেছে। তাহলে এই 20 কেজি নিশ্চয়ই আগের জনের চেয়ে বেশি। তাহলে তার সাথে 65 অ্যাড করে দেবো, উত্তর চলে আসবে আমার 85 কেজি। তাহলে 85 কেজি, অপশান সি ইজ দ্য আনসার। ঠিক আছে, চলো পরেরটার দিকে যাই। খুব সোজা কোয়েশ্চেন, এটা ইজি মধ্যেই ছিল। চলো পরেরটাই আসি। দেখো কি বলেছে, টু ট্রেনস আর মুভিং ইন অপোজিট ডিরেকশন। খেয়াল করে দেখো, দুটো ট্রেনের গতিবেগ তোমাকে বলে দিয়েছে, কিন্তু বলেছে তারা অপোজিট ডিরেকশানে ছুটছে। আমরা কি জানি, যখনই দুটো ট্রেন অপোজিট ডিরেকশানের দিকে ছোটে, অর্থাৎ একে অপরের দিকে ছোটে, তখন আমাদের রিলেটিভ স্পিডটা কি হয়ে যায়? রিলেটিভ স্পিডটা অ্যাড হয়ে যায়। তাহলে এর ছিল কি 60, আর আরেকজনের ছিল হচ্ছে 90। দুজন মিলে কত হলো? 150 হয়ে গেল, 150 কিলোমিটার পার আওয়ার, তাই তো? 150 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো তোমাকে বলা হয়েছে যে, কি বলে দিয়েছে ভালো করে খেয়াল করো, যে বলেছে যে দেয়ার লেন্থ, মানে দুটো ট্রেনের লেন্থ তোমাকে বলে দিয়েছে। তাহলে দেখো আমরা এটাও জানি যে যখন ট্রেন একটা পোস্টকে অতিক্রম করে, বা একটা টেলিগ্রাফ পোস্ট একটা মানুষকে অতিক্রম করে, তখন ট্রেনটা তার নিজের লেন্থকে ক্রস করে। আর যখন কোনো প্ল্যাটফর্ম বা আরও অন্য কোনো একটা ট্রেনকে ক্রস করে, তখন তারা তাদের দুজনের টোটাল লেন্থটাকেই ক্রস করে, তাই তো? তাহলে ট্রেনের যে টোটাল লেন্থ অফ দ্য ট্রেন কত পেয়ে যাচ্ছি? 1.10 ছিল, আরেকটা দিয়েছে 0.9। তাহলে খেয়াল করে দেখো, দুটোকে যোগ করে আমরা 2 কত পাচ্ছি? 2 কিলোমিটার লেন্থ পেয়ে যাচ্ছি কিনা, তাই তো? তাহলে দুটো ট্রেনের টোটাল যে নিজেদের লেন্থ, সেটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে আমাকে জানতে চেয়েছে দ্য টাইম টেকেন বাই স্লোয়ার ট্রেন টু ক্রস দ্য ফাস্টার ট্রেন। এখানে আর স্লোয়ার ফাস্টারের এফেক্ট কিছু পড়বে না আলাদা করে, কারণ এখানে রিলেটিভ স্পিড নিয়ে কাজ করছি। দুটো ট্রেনেরই রিলেটিভ স্পিড কি আছে? 150 আছে। তাহলে আমাকে দেখতে হবে যে 150 কিলোমিটার গতিবেগ নিয়ে যখন চলছে, সেই ট্রেনটা বা সেই স্পিডে 2 কিলোমিটার যেতে আমাদের সময় কত লাগছে, তাই তো? এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো কিভাবে করছি, যে আমাদের খুব সোজা হয়ে যাচ্ছে জিনিসটা। আমরা করতে পারি কি, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারি। মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, সেখান থেকেও আমরা ক্যালকুলেশন করতে পারি। আমি একটু ক্যালকুলেশনটাকে অন্যভাবে করছি, যাতে
তোমরা মুখেও সেই জিনিসটাকে করতে পারো, আমি সেই চেষ্টা একটু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। খেয়াল করো, এখানে তোমাকে একটা জিনিস বলেছে যে 60 এই যে কিলোমিটার পার আওয়ার, তো তার মানে কি হচ্ছে যে এক ঘন্টায় সে 150 কিলোমিটার যায়, মানে 60 মিনিটে সে 150 কিলোমিটার যায়। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে 60 মিনিটে যদি 150 কিলোমিটার যায়, 60 মিনিটে যদি 150 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে কত যাবে? খেয়াল করে দেখো, 1 মিনিটে যেই তুমি এটাকে ভাগ করবে, দেখো তো 2.5 কিলোমিটার আসছে কিনা। 2.5 কিলোমিটার, রাইট? 2.5 কিলোমিটার যেই চলে আসছে, তোমাকে যেতে হবে কত? 2 কিলোমিটার। তাহলে 2.5 এর 4/5 যদি করি, দেখো তো সেটাই 2 কিলোমিটারের সমান হয় কিনা। 2.5 কিলোমিটারকে আমরা যদি জাস্ট 4/5 দিয়ে গুণ করি, সেটাই 2 কিলোমিটারের সমান হয়। তাহলে এখানে আমার কাছে কি আছে? 1 মিনিট আছে। 1 মিনিট মানে কি বলতে পারি? 60 সেকেন্ড। সেটাকেও আমি কি করব? 4/5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 4/5 দিয়ে গুণ করলে কত হয়? 48 সেকেন্ড উত্তর চলে এলো, তাই তো? 4 5 দিয়ে কাটলে 12, 12কে 4 দিয়ে গুণ করলে 48 সেকেন্ড। তাহলে আমার মনে হয় যে তুমি ওই 3600 সেকেন্ডে যায় 150 কিলোমিটার, সেখান থেকে সেটাকে মিটারে নিয়ে যাওয়া, এইটার চেয়ে আমার মনে হয় এই ক্যালকুলেশনটা তুমি তুলনামূলক একটু ইজিলি মুখে মুখেও করতে পারবে, তাই তো? কারণ হচ্ছে যে 1 মিনিটে আমি পেয়ে গেলাম 2.5 কিলোমিটার, আমার বার করতে হবে হচ্ছে 2 কিলোমিটার যেতে কত সময় লাগে। তাই আমি এই জিনিসটাকে 4/5 দিয়ে গুণ করতে 2 কিলোমিটার পেলাম, তেমনি সময়টাকেও আমি 4/5 দিয়ে গুণ করলাম, পেয়ে গেলাম 48 সেকেন্ড, যেটা আমার হচ্ছে উত্তর, রাইট? চলো আমরা পরেরটা এগোই। কারুর কোনো সমস্যা এখনো অবধি নেই তো? আচ্ছা, দেখো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 5 6 7 8 লিভস এ রিমাইন্ডার 3? মানে কি বললো যে যখন কোনো সংখ্যাকে আমরা কি করছি 9 দ্বারা ভাগ করছি, 5 6 এবং 7 8 দ্বারা ভাগ করছি, আমাদের 3 রিমাইন্ডার থাকে। দেখো এই কোয়েশ্চেন করার খুব একটা ইজি টেকনিক আছে। কি টেকনিক? অপশান টেস্ট। এখন কি তুমি প্রত্যেকটাকে ভাগ করে চেক করবে? না। দেখো প্রথম সংখ্যা যেটা আছে 5, কোনো সংখ্যা 5 দ্বারা কখন ভাগ যায়? যখন তার লাস্টে 0 বা কি থাকে? 0 বা 5 থাকে, তাই তো? তাহলে যদি কোনো সংখ্যার লাস্টে 0 কিংবা 5 থাকে, তবেই সেটা ডিভাইড হবে। এবার বলেছে কি 5 দ্বারা ভাগ করেও 3 রিমাইন্ডার, তার মানে এটার সাথে 3 যোগ করতে হবে কিংবা এটার সাথে 3 যোগ করতে হবে। তাহলে ইউনিট ডিজিটে কে আসা উচিত ছিল? এখানে 3। সেম এখানে ইউনিট ডিজিটে 8 আসা উচিত, তাই তো? সংখ্যাটার ইউনিট ডিজিটে হয় 3 নয় 8 আসা উচিত। খেয়াল করে দেখো, একটাই অপশান আছে যার ইউনিট ডিজিটে কত আছে? 3 আছে। তাহলে উত্তর হয়ে গেল আমাদের অপশান এ। তুমি চেক করেও দেখতে পারো, 5 6 7 সবাইকে দিয়ে এটাকে ভাগ করো, করেও দেখবে সেই লাস্টে 3 রিমাইন্ডার। আর দেখো এই যে সংখ্যাটা, সেটা 9 দ্বারাও কি হচ্ছে? ভাগ যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার ডাইরেক্ট উত্তর। একটু কনসেপ্ট আমরা লাগালাম, লাগিয়ে আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম। কি বললাম? যে 5, হ্যাঁ বলছি সেটাই, 5 দ্বারা যখনই কোনো জিনিসকে ভাগ করি, কোনো সংখ্যাকে, তার ইউনিট ডিজিটে হয় 0 নয় 5, এই দুটো সংখ্যা থাকতে পারে, তাই তো? ইউনিট ডিজিটে হয় 0 নয় 5 থাকতে পারে। তোমায় কোয়েশ্চেনে বলেছে 5 দ্বারা ভাগ করেও 3 রিমাইন্ডার, তাহলে তুমি কি করলে? 3টা ইউনিট ডিজিটের সাথে যোগ করে দিলে। এখানে 0 ছিল, ধরে নিচ্ছি সংখ্যাটার লাস্টে 0 আছে, তাহলে তার সাথে 3 যোগ করলে আমার সংখ্যাটার লাস্টে একটা 3 চলে আসবে ইউনিট ডিজিটে। সেম যদি 5 থাকতো সংখ্যাটায়, তার সাথে 3 যোগ করলেও সংখ্যাটার ইউনিট ডিজিটে একটা 8 আসা উচিত ছিল, কিন্তু আমাদের এখানে একটাই অপশান আছে যেখানে ইউনিট ডিজিট 3 আছে। তাহলে উত্তর আমরা সবসময় 3টা মানে একের অপশানটাকে করে দিলাম। বুঝাতে পেরেছি কুমারেশ? থ্যাংক ইউ। পরেরটা দেখো, এখানে আছে a/3 = b/4 = c/7। এই কোয়েশ্চেন দেখেও অ্যান্সার করা যায়, বাট তাও আমি যদি কারুর অসুবিধা থাকে একটু বলে দিচ্ছি। এগুলোকে এইভাবে ধরে নেবে সবসময়, a/3 b/4 আর c/7 আছে। আমি ইচ্ছা করে ধরে নিচ্ছি যে এগুলোর যারা যারা ভ্যালু
সেগুলোই এটা, মানে কি এর ভ্যালুটা যদি 3 ধরো তাহলে 3/3 1 হয়ে যায়, বি এর ভ্যালু যদি 4 ধরো 4/4 1 হয়ে যায়, সি এর ভ্যালু যদি 7 ধরো 7/7 1 হয়ে যায়। তাহলে এ এর ভ্যালু পেয়ে গেলাম কি 3, বি এর ভ্যালু পেয়ে গেলাম কি 4, আর সি এর ভ্যালু পেয়ে গেলাম কি 7। যোগ করো, এটার ভ্যালু 3, 4 এ 7, 7 7 14, 14 ডিভাইডেড বাই 7 কত হয় উত্তর 2। 3 4 7কে যোগ করে তাকে 7 দিয়ে ভাগ করলাম, 4 আর 3 এ 7 আর 7 14/7 সমান সমান পেয়ে গেলাম হচ্ছে উত্তর 2। তাহলে অপশন বি ইজ দ্য আনসার। ঠিক আছে, এটা তো সোজা ছিল, তোমাদের সবার বুঝতেও সুবিধাই হবে বা নিজেরাও করতে পারবে। চলো, এই কোয়েশ্চেনটা একটু তোমরা যারা পিডিএফ পেয়েছো তারা এটাকে স্টার মার্ক করে রাখো, কারণ এই কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন। হঠাৎ করে দেখলে এই কোয়েশ্চেন অনেকে নাও পারতে পারো, তাই জন্য এই কোয়েশ্চেনটাকে একটু দেখতে থাকো। কি বলেছে, এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। তাহলে একটা ট্যাপ আছে যে একটা ট্যাঙ্কে 6 ঘন্টায় পুরো ভর্তি করে দেয়। আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, তার মানে কি আছে, গোটা ট্যাঙ্কটার হাফ পার্ট অলরেডি ভর্তি হয়ে আছে। 3 মোর, মানে ভর্তি হয়ে আছে বলতে ভর্তি হওয়ার পরের গল্পটা বলছে। যখন হাফ পার্ট ভর্তি হয়ে যাচ্ছে তারপরে 3 সিমিলার ট্যাপস আর ওপেন, মানে একই রকমের কাজ করে সেরকম আরও 3খানা ট্যাপ কি হচ্ছে, খোলা হচ্ছে। হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি, তার মানে কি যে ওই কলগুলো খোলার পর থেকে কত সময়ের মধ্যে গোটা কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেটাই তোমায় জানতে চেয়েছে। রাইট, কোয়েশ্চেনটা আশা করি বোঝাতে পারা গেছে। তাহলে খেয়াল করো, একটা ট্যাপ যখন 6 ঘন্টায় পুরোটা ভর্তি করে দেয়, হাফ ভর্তি করতে কতক্ষণ লাগবে, 6-এর হাফ মানে 3 ঘন্টা লাগছে। এটুকু ক্লিয়ার, মানে 3 ঘন্টা তার সময় মিনিমাম লেগে যাচ্ছে যে হাফ ভর্তি করতে। রাইট, এবার তুমি দেখছো যে তাহলে অলরেডি হাফ পোর্শন ভর্তি হয়ে গেছে, এটা ভর্তি হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, বাকি আছে আরও হাফ। আশা করি সেটা নিয়ে ডাউট নেই, হাফ ভর্তি হয়ে গেছে, বাকি আছে কত, আরও হাফ বাকি আছে। এবার দেখো তুমি যে কলটা বা ট্যাপটা নিয়েছো সেটা কি করে, 6 ঘন্টায় পুরোটাকে ভর্তি করে, তাহলে 1 ঘন্টায় সে কতটা কাজ করবে, 1 ঘন্টায় করবে 1/6 কিনা, তাই তো, 1 ঘন্টায় সে 1/6 করবে। তাহলে 1 ঘন্টায় যদি 1/6 করে, এরকমই তুমি কটা কল আরও খুলেছো, আরও 3খানা কল খুলেছো, মানে টোটাল সংখ্যাটা কত দাঁড়ালো, 4টে কল, তাই তো। তাহলে একটা কল যদি 1 ঘন্টায় 1/6 করে, তাহলে 4টে কল 4 ট্যাপস মিলে কতক্ষণ করবে, 4/6 কাজ করবে কিনা, কারণ 4/6টাকে ছোট করে দাও, 2/3 কাজ করবে, তাই তো। তাহলে 2/3 কাজ সে 1 ঘন্টায় করে দেবে, তোমাকে হাফ ফিল করতে কতক্ষণ লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে 2/3 কাজ করে কতক্ষণে, 1 ঘন্টায়, তাহলে এই কাজটা করবে কতক্ষণে, আমরা লিখি কিভাবে, 2/3 করে 1 আওয়ারে, তাহলে 1/2 করবে কতক্ষণে বাবা, 1/2, এই 2/3টা করে 1 ঘন্টায়, তাহলে ওপরে এটা 3/2 হয়ে গেল, 3/2 ইন্টু 1/2 করে দিলাম, মানে চলে এলো আমার কাছে কত, 3/4 আওয়ার চলে এলো, তাই তো। যেমন তোমরা করো 6 ঘন্টা, 6টা 1/6 অংশ করে 1 ঘন্টায়, 1 অংশ করবে যেমনভাবে করো, এটাও ঠিক সেমনিভাবে করেছি যে 2/3 অংশ ফিল আপ করে কতক্ষণে, 1 ঘন্টায়, তাহলে 1/2 অংশ ফিল আপ করবে কতক্ষণে, 3/2 ইন্টু 1/2 করে পেয়ে যাচ্ছি 3/4 ঘন্টা। এটাকেই তুমি যদি 60 দিয়ে গুণ করো, দেখো তোমার কাছে 45 মিনিট চলে এলো। তাহলে 45 মিনিট চলে আসা মানে 3 ঘন্টা এখানে লেগেছিল, 45 মিনিট আরও লাগলো, টোটাল উত্তর এলো 3 ঘন্টা 45 মিনিট। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, কোনো সমস্যা কারুর নেই তো, কোনো সমস্যা, ক্লিয়ার করা গেছে, ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে এগোলাম। The salaries of A, B, C are in the ratio 2:3:5 if the increments of
15%, 10% and 20% are allowed respectively in their salaries, then what will be the new ratio? আমরা কি জানি যে দেখো আমাদের একটা স্যালারির রেশিও বলে দিয়েছে, সেটা 2:3 সামথিং বলেছে 5। এবার বলেছে যে তাদের বেতন কতটা বৃদ্ধি পাচ্ছে, কারুর 15% বৃদ্ধি পাচ্ছে, কারুর 10%, তো কারুর 20%। তাহলে এই টাইপের কোয়েশ্চেনকে ধরে নাও যে এর স্যালারি কত আছে, এর স্যালারি ধরে নাও 200, বি এর স্যালারি কত 300, আর সি এর স্যালারি কত 500 ধরে নাও। কারণ রেশিওতে আছে 2:3:5, আমরা জাস্ট সেটাকে 100 দিয়ে গুণ করে একটা নর্মাল সংখ্যায় নিয়ে এলাম। এবার কি আছে 15% আছে, দেখো তো বাবা এটার 15% যখনই করছো কি হয়ে যায়, 15-র সাথে এটা গুণ হয়ে যায়, দেখো তো বাবা 30 টাকা হয় কিনা, তাই তো 30 টাকাটাই কি হবে, টাকাটা বেড়েছে, তার মানে 30 টাকাটা প্লাস হয়েছে কার সাথে, 200-র সাথে, তাহলে এখন কত হয়েছে 230 টাকা হয়েছে। এবার এইটুকুটা দেখার পরে আমি একবার অপশানটা চেক করব, দেখো তো অপশানে এই যে প্রথমটা আছে এটা হতে পারে না, কারণ দেখো 3 কোনোদিন 23-এর ফ্যাক্টরে আসতে পারে না, তাই উত্তর হবে না। পরেরটা দেখো এখানে 230 আছে, তাই ওখানে আছে 10, এটা ফ্যাক্টর হতে পারে, আর পরেরটাও কি হতে পারে, আমার ফ্যাক্টর হতে পারে। তাহলে দুটো অপশান অলরেডি আমার ভ্যালিড হলো, একটা ইনভ্যালিড হয়ে বেরিয়ে গেল। আমরা এটার কি করছি, এটারও সেমভাবে আমরা কত পার্সেন্ট, 10% বাড়িয়েছি, তাহলে 10% বাড়ানো মানে কত, 30 টাকা বেড়ে যাওয়া, 30 টাকা যদি বাড়ে এখন টোটাল কত হলো 330 টাকা হয়ে গেল কিনা, তাহলে 330 টাকা, দেখো তো এখানে 11 ফ্যাক্টরে হতে পারে। আবার এটাতেও আমরা চলে আসি, কত আছে 20% বেড়েছে, তাহলে এটা 20% বাড়া মানে কত, 20% বাড়া মানে হচ্ছে 100 টাকা বাড়া, তাই তো 20% অফ 500 মানে 100, যখন এটা বাড়লো টোটাল কত হলো 600 টাকা। তাহলে এবার আমরা তিনজনের যদি রেশিও করি তাহলে দেখবো, দেখো প্রত্যেকটাকে যদি 10 তুমি সরিয়ে দাও তাহলে 23, এখানে 33 আর এখানে কত থাকছে 60, তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম হচ্ছে অপশান সি, রাইট, 23, 33 এবং 60। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম, কারণ তিনটের রেশিও চেয়েছে, প্রত্যেকের মাঝে একটা করে রেশিও সাইন দিয়ে দাও, তাহলে জিরোগুলো সবার থেকে গায়েব হয়ে গেল, তাহলে উত্তর আমাদের পড়ে রইল এটা। আশা করি ক্লিয়ার হয়েছে। পরেরটায় গেলাম, দেখো কি বলেছে, অ্যাভারেজ অফ 11 রেজাল্টস ইজ কত 60, তাহলে আমাদের কি বলে দিয়েছে কোয়েশ্চেনে যে 11 জনের অ্যাভারেজ বলেছে 60, ইফ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 6 রেজাল্ট হচ্ছে 58, প্রথম 6 জনের কত হয়েছে অ্যাভারেজ 58, তাহলে দেখো 60 থেকে কত কম, 60 থেকে 58 হচ্ছে 2 কম, তাই তো 2 কম, তাহলে 2 যদি কম হয় 6 জনেরই যদি 2 করে কমে, তাহলে দেখো তো বলতে পারো -12 অ্যাভারেজের থেকে কমে গেছে। এখন তুমি বলবে স্যার আপনি 60 থেকে 58 বাদ দিয়ে কেন -12 করলেন, আমি জাস্ট মাইনাস সাইনটা দিলাম বোঝানোর জন্য যে ওটা কমে গেছে, রাইট। এখান থেকে তো তোমার 2 আসে, 6 × 2 12ই হয়, কিন্তু আমি মাইনাসটা এই জন্যে দিলাম যাতে তুমি বুঝতে পারো বা করতে আমাদের সুবিধা হয় যে এটা নেগেটিভে রান করছে, কারণ অ্যাভারেজের থেকে এটা কমে গেছে, এটা বোঝার জন্য। ওকে, পরেরটা দিয়েছি দেখো, লাস্ট 6 বলেছে 63 করে, তার মানে 63 মানে কি অ্যাভারেজের চেয়ে বেশি, কত বেশি 3 বেশি, কতজন আছে 6 জন আছে, তাহলে 6 3 কত হয়, দেখো তো একটা +18 গল্প আসে কিনা, কারণ এখান থেকে 3 পাচ্ছ, 3 × 6 +18 পেলে, তাহলে 12 একজন কমিয়েছে আরেকজন 18 আমাদের বাড়িয়েছে, তাহলে আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি আমাদের +6 হয়েছে। যে লোকটা, অর্থাৎ দেখো তুমি এখানে 6 জন পেয়েছো, এখানে 6 জন, টোটাল তো 12 জন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আছে কজন 11 জন, তার মানে যে লোকটা ঢুকবে সে ওভারঅল অ্যাভারেজকে 6 বাড়িয়ে দিয়েছে, তাহলে রেজাল্ট এমনি অ্যাভারেজ কত ছিল 60, আর আমাদের 6 তো তার এজ বেশি নিশ্চয়ই অ্যাভারেজের থেকে, তাহলে তার এজটা আমাদের কত দাঁড়াচ্ছে 66, যেটা হচ্ছে আমাদের অপশান বিতে আমরা পেলাম। ঠিক আছে, ওকে, চলো
দেখো এ ম্যান ট্রাভেলস এ সার্টেন ডিস্টেন্স বাই ট্রেন অ্যাট কত 25 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার বেগে কোনো একটা জায়গায় গেছে। আবার ওয়াকস ব্যাক 4 কিলোমিটার পার আওয়ার, মানে 4 কিলোমিটার পার আওয়ার বেগে সে আবার ফিরেও এসছে। এবার আমায় বলেছে দ্য হোল জার্নি টুক 5 ঘন্টা 48 মিনিট, পুরো জার্নিটা করতে তার 5 ঘন্টা 48 মিনিট লেগেছে। তাহলে দ্য ডিস্টেন্স ওয়াজ, আমাদের ডিস্টেন্সটাই জানতে চেয়েছে, ডিস্টেন্সটাই বলে দিয়েছে। এবার দেখো এই কোয়েশ্চেনকে অপশান ধরে করা কত ইজি। কিভাবে? তুমি বলবে যে কিভাবে স্যার করছেন, আমি ইচ্ছে করে 30টাকে আগে ধরছি। তুমি ভাবো যদি 30 কিলোমিটার ডিস্টেন্স হয়, তুমি যদি 4 ঘন্টা স্পিডে যদি তুমি ফেরো, মানে 4 কিলোমিটার পার আওয়ার যদি স্পিডে ফেরো, তোমার তো 7 ঘন্টার কিছু ওপরে টাইম লাগার কথা, কিন্তু টোটাল জার্নি তো লেগেছে বাবা 5 ঘন্টা, মানে 6 ঘন্টারও কম। তাহলে 30 তো অ্যান্সার হতে পারে না। সেমভাবে দেখো 25ও অ্যান্সার হতে পারে না, কারণ দেখো 25কেও তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলেও তো সেটা 6 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটাও নিশ্চয়ই হতে পারে না। ফিরতেই যদি 6 ঘন্টা লাগে, টোটাল জার্নি তার কি করে কম সময় হবে, তাই না? তাহলে এটাও হতে পারে না। রইলো বাকি আমার কাছে 15 আর 20। আমরা যে কোনো একটা অপশানকে চেক করব, সেকেন্ড অপশানটা অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে, সেকেন্ড অপশানটা অটোমেটিক্যালি। চলো তুমিই বলবে যে কি ধরে করা যায়, চলো আমি 15 ধরে করছি। আমি তো দেখেই এখানে মারতে পারবো 20, কিন্তু তাও আমি ইচ্ছে করে 15 ধরে করছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো যদি 15 ধরে তুমি যেতে, তাহলে তোমার 4 কিলোমিটার বেগে যখন যাচ্ছ, তোমার 4 ঘন্টার চেয়ে একটু কম লাগতো, মানে 4 ঘন্টা পুরোও লাগতো না তোমার ফেরার জন্য, তাই তো? তুমি যখন ফিরছো তোমার 4 4-এ তো 16 হয়ে যায়, তোমার 4 ঘন্টার চেয়ে একটু কম সময় লাগে। এটাকে আমি অ্যাপ্রক্সিমেশন টেকনিক বলছি তোমার। তাহলে কি হলো, 4 ঘন্টার কম সময় লাগলো। এবার ভাবো 25 কিলোমিটার করে যখন যাচ্ছ, তুমি 15 কিলোমিটার যেতে তোমার কত সময় লাগতে পারে? ম্যাক্সিমাম তুমি যদি 25 কিলোমিটারও যেতে, মানে এটার ভ্যালু যদি 25ও হতো, তাও তোমার 1 ঘন্টা লাগতো, তাই তো? মানে হার্ডলি 5 ঘন্টা যাতায়াত করতে লাগতো। তার মানে বুঝতেই পারছো যে এটাও অপশান হতে পারে না, কারণ 15 যেতে তার কি হার্ডলি হাফ অ্যান আওয়ারের চেয়ে কিছুক্ষণ বেশি লাগবে। তাহলে সেই বেশিটা নিশ্চয়ই দুটো মিলে 5 ঘন্টা 48 তো হতে পারে না। তাহলে তখনই আমি উত্তরে কনফার্ম হয়ে গেলাম, আমার উত্তর 20 কিলোমিটার। এইখানে এই টেকনিকটা কেন তোমাদের দেখালাম, কারণ এটাকে বলে অ্যাপ্রক্সিমেশন টেকনিক। মানে কি, যেখানে গিয়ে তুমি এক্স্যাক্ট উত্তর বার করছো না, কিন্তু তোমাকে তোমার অঙ্ক তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই উত্তরটা হতে পারে না, রাইট? তো এটা হচ্ছে সেই লজিকে তোমাদের অপশান টেস্ট করলে, কারণ তোমাদের দরকার নেই তোমার 15কে 4 দিয়ে ভাগ করার, তুমি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুর কাছাকাছি যাচ্ছ, যে ধরে নিলাম 4 ঘন্টা লাগছে। আর সেমভাবে যদি 25 কিলোমিটার বেগে তুমি হিসাব করো, ধরে নাও তুমি যে তোমার আধ ঘন্টার চেয়ে বেশি লাগবে, 1 ঘন্টার বেশি তো লাগছে না। তাহলে তার মানে কি হয়ে যাচ্ছে যে তোমার টোটাল জার্নিটা বেশি বেশি ধরেও আমার 5 ঘন্টার নিচে শেষ হয়ে যেত। তাহলে নিশ্চয়ই আমার 15 উত্তর হবে না, উত্তর হয়ে যাবে 20, রাইট? কারোর কোনো অসুবিধা? দেখো অপশান 30 কেন হবে না, কারণ হচ্ছে যে 4 ঘন্টা করে যদি তুমি জার্নি করতে, তোমার 30 কিলোমিটার যেতে 7 ঘন্টার ওপর টাইম লেগে যেত, তাই জন্য 30/4 করলে 7 ঘন্টা প্লাস জার্নি টাইম, সেটা অঙ্কে বলা নেই, তাই সেটা হবে না। সেমভাবেই 25টাও কেটে গেল, কারণ 6 ঘন্টার বেশি সময় তোমার লেগে যেত শুধু ফিরতে, তাই জন্য 25টাও হলো না। এবার আসলাম 15তে। 15 কেন হবে না? তুমি যদি 15 কিলোমিটার ফিরতে 4 ঘন্টা 4 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি তুমি দেখো তোমার 4 ঘন্টা টাইম লাগার কথা ছিল, অ্যাপ্রক্সিমেটলি মানে 4 ঘন্টারও কম লাগতো। কিন্তু তুমি যখন 25 কিলোমিটার স্পিডে যাচ্ছ, 15 কিলোমিটার যেতে তোমার হার্ডলি আধা ঘন্টার চেয়ে কিছু বেশি সময় লাগতো। তাহলে টোটাল যেটা 4 ঘন্টা তোমার ফিরতে, আর যেতে তোমার হার্ডলি হয়তো আধা ঘন্টা আরও বেশি টাইমও যদি লাগে, তাও তোমার দুটো মিলে 5 ঘন্টা 48 মিনিট হচ্ছে না। তাই জন্য আমরা 15 অপশানটাকে বাদ দিলাম, যে অপশানটা রইল সেটাই আমার কাছে উত্তর হলো। কথাটা ক্লিয়ার করলাম? থ্যাংক ইউ।
A mixture of 40 liter of milk and water contains 10% water. তার মানে 40 লিটারের ছিল, 40 লিটারের মধ্যে 10% কি আছে, 10% ওয়াটার আছে। আশা করি সবাই বুঝতে পারছো 40-এর 10% মানে 4 লিটার তোমার কাছে এখন ওয়াটার রয়েছে, আর 36 লিটার তোমার কাছে কি রয়েছে, মিল্ক রয়েছে। এটা তাহলে 4 লিটার তোমার কাছে ওয়াটার রয়েছে এবং 36 লিটার তোমার কাছে মিল্ক রয়েছে। খেয়াল করে দেখো তুমি যে নতুন মিক্সচার বানিয়েছো, তুমি যে নতুন মিক্সচার বানিয়েছো তাতে গিয়ে তোমার ওয়াটার আছে 20%, আর নিশ্চয়ই তার মানে 80% কি আছে, মিল্ক আছে। খেয়াল করে দেখো তুমি কিন্তু মিল্ক নতুন করে মেশাওনি, তার মানে তোমার এখন যে মিল্কটা রয়ে গেছে এটাই নতুন মিক্সচারে 80%-এর সমান, তাই তো? তুমি নতুন করে মিল্ক কিন্তু মেশাওনি, তুমি মিশিয়েছো জল। তাহলে নতুন মিক্সচার যেটা আছে সেখানের এই 80% মিল্কটাই নিশ্চয়ই এই 36 লিটার। তাহলে 80%টাই যদি আমার 36 লিটার হয় তাহলে 100%টা সমান কত হয়ে যাচ্ছে, 36 ইন্টু 100 ডিভাইডেড বাই 80 করে দিলে। তাহলে এটা থেকে কি পাচ্ছ, এটা থেকে 5, এটা থেকে 4, 4কে কাটলে 9, 9 5-এ টোটাল মিক্সচারটা পেয়ে যাচ্ছে হচ্ছে কত, 45 লিটার। তাই তো নতুন যে মিক্সচারটা সেটা টোটাল পেলে 45 লিটারের, ছিল কত আগে 40 লিটার, এখন হয়েছে কত 45 লিটার। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স মানে তুমি কতটা জল মিশিয়েছো, 45 মাইনাস 40 করলে তোমার 5 লিটার তুমি জল মিশিয়েছো। রাইট? ক্লিয়ার করতে পারলাম? ওকে, মানে আওয়াজটা বেশি আসছে। ওটাই। আচ্ছা চলো, এই যে কোয়েশ্চেনটা তোমরা একটু ট্রাই করো, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, একটু বেশিই লাগবে হয়তো তোমাদের, তোমরা একটু ট্রাই করো, আমি 2 মিনিটের একটু ব্রেক নিচ্ছি, তোমরা শুরু করো, আমি এসে তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে? ওকে।
হলো অঙ্কটা? তোমাদের কারুর হয়েছে? একদম 2% অদিতি, সুন্দর অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে আমরা অঙ্কটা করছি। যারা যারা পারোনি তারা দেখে নাও। দেখো তোমাদের বলেছে এ ট্রেডার মার্ক হিজ গুড অ্যাট 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তার মানে সিপিটা তুমি ধরে নিচ্ছ 100 টাকা, তার মানে মার্ক প্রাইস কত হয়ে যাচ্ছে? মার্ক প্রাইস হয়ে যাচ্ছে 120 টাকা, কারণ 20% অ্যাবভ করেছো, তার মানে 120 টাকা তোমার মার্ক প্রাইস। এবার দেখো তুমি ধরে নাও তুমি টোটাল এনখানা জিনিস বিক্রি করেছো, কারণ তোমাকে এখানে বলে দেয়নি যে তুমি কটা জিনিস বিক্রি করেছো, তাই তুমি ধরে নাও যে তুমি এনখানা বা 100টা বা 100% জিনিস তুমি যা খুশি ধরতে পারো। এবার দেখো তুমি খেয়াল করো যে তোমার বলে দিয়েছে হি সোল্ড হাফ দ্য স্টক অ্যাট মার্ক প্রাইস, মানে টোটাল যতগুলো বিক্রি করেছিলে তার হাফ বা 50% জিনিস তুমি বিক্রি করেছো কততে? মার্ক প্রাইসেই বিক্রি করেছো, মানে 60 টাকা তোমার কি হয়েছে? তুমি 60 টাকার জিনিস অলরেডি বিক্রি করে দিয়েছো। ঠিক আছে, তাহলে হাফ জিনিস তুমি কি করেছো? হাফ জিনিস তুমি 120 টাকাতেই বিক্রি করেছো, তাই জন্য 60 টাকা তোমার রোজগার হয়ে গেছে। এবার বলেছে 1 কোয়ার্টার। 1 কোয়ার্টার বলতে কি বলে? 1/4 বলে তো। তাহলে 1 কোয়ার্টার অ্যাট এ ডিসকাউন্ট অফ 20% অন দ্য মার্ক প্রাইস। তার মানে মার্ক প্রাইসের উপর কি করেছে? 20% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে মার্ক প্রাইস কত ছিল আমার? 120 ছিল, 120-র ওপর ডিসকাউন্ট দিয়েছে কত? 120-র 20% মানে কত হয়? 24 টাকা। তাহলে 24 টাকা মানে কত? 96 টাকায় সে বিক্রি করেছে, মানে 96 টাকাতে বিক্রি করেছে। এবার কতটা বিক্রি করেছে? 1/4, কারণ 1 কোয়ার্টার, তার মানে সে রোজগার করেছে কত টাকা এখান থেকে? সে রোজগার করেছে ধরো 24 টাকা রোজগার করেছে, রাইট? 1/4 বিক্রি করেছে মানে 24 টাকা রোজগার করে নিয়েছে। আর পড়ে আছে কতটা? কারণ রেস্ট বলেছে, রেস্ট মানে পড়ে আছে কতটা। তুমি পার্সেন্টেজ হিসাবে যদি ভাবো তাহলে 50% তুমি প্রথমেই বেচে দিয়েছিলে, তারপরে পড়েছিল বাকি 50, তার মানে 1/4 মানে কি? 25%, তাই তো? 100-র 1/4 মানে 25, তাহলে 25 বেচে দিলে তোমার কাছে আরও 1/4 অংশই পড়ে থাকছে, মানে আরও 25%ই পড়ে থাকছে তোমার কাছে। সেটা তুমি কততে বেচেছো? সেটা বেচেছো 40% ডিসকাউন্ট। কার ওপর? 120-র ওপর 40%। তাহলে 120 তো রেখেছই, 120-র 40% কত হয়? 48 টাকা হয় তো। 120-র 40%, 12কে 4 দিয়ে গুণ করলে 48 টাকা হয়। সেটা তার মানে কত দামে বিক্রি করছিলে? 72 টাকায় বিক্রি করছিলে, কিন্তু কতটা বেচেছো? তুমি 1/4 অংশ বেচেছো, কারণ এটুকুই তোমার কাছে আর পড়ে আছে। তাহলে 72-এর 1/4 মানে কত বলতে পারি? 18 বলতে পারি। তিনটেকে যদি যোগ করি দেখো 102 টাকা হয় কিনা। তাহলে তোমার টোটাল তুমি কিনেছিলে 100 টাকায়, বিক্রি করেছো তুমি 102 টাকায়, তাহলে তোমার প্রফিট কত হলো? সেটা হচ্ছে 2%। ঠিক আছে, তাহলে তোমার প্রফিট হলো 2%। আবারও বলে দিচ্ছি, কস্ট প্রাইস 100 যদি হয়, এরপরে হচ্ছে মার্ক প্রাইস কত হলো? 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, তাই 20% অ্যাড করে দিলে। এরপরে আছে হচ্ছে যে তুমি কি করেছো? হি সোল্ড হাফ দ্য স্টক, তাহলে যেটা মার্ক প্রাইস তাতেই তুমি হাফ স্টক বিক্রি করেছো, করে তুমি 60 টাকা রোজগার করেছো। পরে তুমি কি করলে? 1 কোয়ার্টার মানে 1/4 অংশ অ্যাট এ ডিসকাউন্ট 20%, তাহলে 120-র ওপর ডিসকাউন্ট দিলে কত? 20%, মানে সেটা 24 টাকা। তার মানে তুমি 96 টাকায় বেচছো। কতটা বেচেছো? 1/4 অংশ বেচেছো, মানে 24 টাকা হয়েছে। তাহলে 96 থেকে 24 মানে 24 টাকা আরও রোজগার হয়ে গেল। বাকি যেটা পড়ে আছে, বাকি কতটা পড়ে আছে? আরও 1/4ই পড়ে আছে, সেটা তুমি কততে বেচেছো? সেটা তুমি 40% ডিসকাউন্ট, মানে 120 থেকে তার 40% মানে 48 টাকা বাদ দিয়ে 72 টাকায় বেচেছো। তাহলে 72 ইন্টু 1/4 মানে আরও 18 টাকা রোজগার তোমার হয়েছে। তাহলে তিনটে রোজগার তুমি বিক্রি করে পেলে 102 টাকা। তাহলে এই 102 টাকাটা তোমার হচ্ছে কি? সেল প্রাইস। আর কস্ট প্রাইস কত? 100 টাকা। তাহলে পার্সেন্টেজে প্রফিট 2 টাকা। ওকে, হ্যাঁ
প্রথমটা হচ্ছে হাফ, তারপরেরটা 1/4, তারপরে তুমি 1 থেকে যদি 1/2 আর 1/4 যোগ করে বাদ দাও, তোমার 1/4ই আরো পড়ে থাকবে। ঠিক আছে? কোয়েশ্চেনটাই কি বলেছে দেখো একটু ভালো করে কুমারেশ পড়ো। কোয়েশ্চেনটাই বলেছে 1/4। 1/4 মানে হচ্ছে টোটাল জিনিসের ওপর 1/4 বলেছে। তাহলে 1/4 মানে 1/4 টোটাল জিনিসের ওপর, বাকি হাফের 1/4 বলেনি। ঠিক আছে, ওকে ওকে। চলো, অ্যাভারেজ স্যালারি অফ অল দ্য ওয়ার্কার্স বলেছে 8,000 টাকা। অ্যাভারেজ স্যালারি অফ 7 টেকনিশিয়ানস বলে দিয়েছে কত, 12,000। দ্য অ্যাভারেজ স্যালারি অফ দ্য রেস্ট কত বলেছে, 6,000। তাহলে দেখো টোটাল অ্যাভারেজ স্যালারি কত বলেছে, 8,000 টাকা বলেছে। এর মধ্যে প্রথম যে 7 জন আছে সেই 7 জনের অ্যাভারেজ কত বলেছে, 12,000 টাকা। আর যারা বাকি আছে তাদের অ্যাভারেজ কত বলেছে, 6,000 টাকা। তাই যখনই আমরা এই টাইপের অঙ্ক পাবো তখন আমরা কি করব, অ্যালিগেশন টেকনিক ইউজ করব। তাহলে অ্যালিগেশন করব কিভাবে, 12,000 থেকে প্রথমে 8,000 বিয়োগ দেবো, কত থাকছে এখানে 4,000 থাকছে। সেম 8,000 থেকে আমরা 6,000 বিয়োগ দেবো, তাহলে কত পড়ে থাকছে, 2,000 পড়ে থাকছে। তাহলে আমরা যদি রেশিও করি কত পাবো, 1:2 পাবো। আমি কি বলেছিলাম, যে রেশিওটা আমরা পাই সেই রেশিওটা কিসের রেশিও পাই, যে হিসাবে তারা ওয়ার্ক করছে, মানে যতজন ওয়ার্কে ইনভেস্ট হয়েছে। তাহলে আমরা দেখছি যে আমাদের এই প্রথম যেটা আছে 12,000, এটা কারা পাচ্ছিল, টেকনিশিয়ান পাচ্ছিল। আর বাকিটা কে পাচ্ছিল, বাকিটা পাচ্ছিল হচ্ছে আমাদের লেবার, বাকি আছে ওয়ার্কার্স যারা ছিল তারা পাচ্ছিল হচ্ছে কি 6,000 করে ধরে নাও, বাকি যারা আছে টেকনিশিয়ানরা বাদে তারা পাচ্ছিল হচ্ছে 6,000। তাহলে 6,000-এর জন্য বাকি কজন পেলাম, মানে প্রত্যেক একজন টেকনিশিয়ান পিছু 2জন নর্মাল লোক আছে। তাহলে এখানে আমাদের 1:2 বেরিয়েছে। এই 1-এর ভ্যালুটাই কোয়েশ্চেনে দেখো বলা আছে কত, 7 বলা আছে। তাই এটাকে 7 ধরলে এই 2-এর ভ্যালুটা কত হয়ে যাবে, 2 × 7 মানে 14, রাইট। আমাকে জানতে চেয়েছে কি টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স, মানে 14 আর এদিকে 7 দুটো যোগ করে পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা 21, রাইট। তাহলে কি বললাম, যখন আমরা এই টাইপের অঙ্ক পাবো আমরা অ্যালিগেশন টেকনিক ইউজ করব। যে টেকনিকে আমরা কিসের রেশিও পেয়ে গেলাম, যে টেকনিশিয়ান অ্যান্ড আদার্স যারা আছে তাদের রেশিওটা পেয়ে গেলাম। কিভাবে, 1:2 পেয়ে গেলাম। যেই 1:2 পেলাম, টেকনিশিয়ানের সংখ্যা কজন, 7 জন, মানে 1টা রিপ্রেজেন্ট করছে 7-এর ভ্যালুকে, তাহলে 2টা রিপ্রেজেন্ট করবে 14কে, দুটোকে যোগ করলাম, উত্তর আমাদের 21 টোটাল বলেছে, তাই জন্য টোটাল পেয়ে গেলাম। ওকে, পরের অঙ্ক। এ সাম ওয়াজ পুট অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট ফর এ সার্টেন রেট, আচ্ছা সিম্পল ইন্টারেস্ট সার্টেন রেট ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে কিছু টাকা রাখা হয়েছে। হ্যাড ইট বিন 3% হায়ার, যদি ধরো 3% বেশি সিম্পল ইন্টারেস্ট পেত তাহলে ইট উড হ্যাভ ফেচড 300 মোর। মানে যদি সিম্পল ইন্টারেস্ট 3% করে বেশি পেত তাহলে 2 বছরে কি হতো, যে 300 টাকা সে বেশি পাচ্ছে। তাহলে 3% করে সিম্পল ইন্টারেস্ট পাচ্ছে কত দিনে, 2 বছরে, মানে টোটাল 6% বেশি পাচ্ছে। এই 6%-টার ভ্যালুই দেখো কোয়েশ্চেনে বলা আছে কত, 300 টাকা। তাহলে 6%-এর ভ্যালু যদি 300 বলা থাকে তাহলে 100% বা যেটা সাম সেটার ভ্যালু কি হবে, 300 × 100 ডিভাইডেড বাই 6। কাটাকুটি করলে 50, 50 × 100 কত পেলে, 5,000 পেয়ে যাবে। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, আগেও করেছো এরকম টাইপের অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটাই গেলাম। এই ডিসঅনেস্ট ডিলার কি করছে, যে 960 গ্রামের একটা বাটখারা চাপাচ্ছে, কিন্তু সেটাকেই সে বলছে কি, যে দেখুন আমি আপনাকে 1 কেজির জিনিস দিয়েছি, তাই তো 960 গ্রাম চাপাচ্ছে কিন্তু দিচ্ছে কত, 1 কেজির জিনিস। তাহলে সে এক্সট্রা লাভ করছে কত, 1 কেজি মানে 1000, সেখান থেকে 960 বাদ দিয়ে দিল, তার মানে 40 গ্রাম কি হচ্ছে,
তার প্রফিট হচ্ছে। তাহলে এই 40 গ্রাম যে প্রফিটটা হচ্ছে কার ওপর হচ্ছে, 960 গ্রামের ওপর। তাহলে আমায় জানতে চেয়েছে প্রফিট পার্সেন্টেজ, মানে 100 দিয়ে গুণ করব, তাহলে কি পেয়ে যাব, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলাম 24, আবার যদি এটাকে 4 দিয়ে কাটো তাহলে কি পেয়ে যাবে, 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে 25, তাহলে 25/6, মানে উত্তর হয়ে যাচ্ছে কত, অপশান বি 25/6। সেটাইকেই তুমি ভাগ করে নাও, কত পাবে, 4 পূর্ণ 1 6 পেলে, তাই সেটাই তোমার উত্তর দাঁড়ালো। ঠিক আছে, কোনো অসুবিধা, কারোর কোনো অসুবিধা? ওকে, থ্যাংক ইউ। A and B can do a job together in 7 days। তাহলে A আর B কি করছে, দুজনে মিলে একটা কাজ 7 দিনে করছে। ভালো কথা। A is 1/3 টাইমস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ B। মানে কি আছে, A কি বলেছে যে B এর চেয়ে 1/3, মানে 7/4 গুণ বেশি এফিশিয়েন্ট, এটা আমাকে বলেছে। তাহলে জানতে চেয়েছে যে দ্য সেম জব যদি এ একা করতো তাহলে কত দিনে শেষ করতো। তাহলে কি হতো দেখো, আমরা এখানে বি কে নিজের মতো ভ্যালু ধরতে পারি। তাহলে বি কে আমরা ফর এক্সাম্পল আমাদের সুবিধার জন্য 4 ধরে নিচ্ছি। তুমি বলবে কেন ধরলেন, কারণ 4 দিয়ে সহজে কাটা যায়। তাহলে এর ভ্যালুটা কত পেয়ে যাবে, এর ভ্যালুটা 7 পেয়ে গেলে, তাই তো। এটা যদি বিটা যদি 4 ধরো, এটা পেয়ে যাবে 7। এবার দেখো বলেছে কি দুজনে মিলে 7 দিনে কাজটা করে। তাহলে যদি এরা দুজন যদি একসাথে কাজ করতো তাহলে একদিনে টোটাল 11টা কাজ হয়ে যেত, তাই তো, একদিনে 11টা কাজ হয়ে যেত। তাহলে 11টা কাজ টাইম লেগেছে কদিন, 7 দিন, মানে টোটাল কাজ কতটা, 77টা কাজ টোটাল। জানতে চেয়েছে যে এ একা কতদিনে ওই কাজটা করতে পারবে। এ একা একদিনে করে কটা, 7টা কাজ, তাই 7 দিয়ে ভাগ করে দিলাম, উত্তর পেয়ে গেলাম 11 দিন আমাদের টাইম লাগবে, রাইট। তাহলে 11 ইজ দ্য আনসার। ওকে, চলো পরেরটায় এগোলাম। আচ্ছা, এই যে আজকের কোশ্চেন পেপার তোমাদের কাছে আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট অঙ্ক। যদিও এটা বীজগণিতের অঙ্ক, তোমাদের দেখে মনে হচ্ছে পাটিগণিত, কিন্তু স্টিল এটা একটা বীজগণিতের অঙ্কের ফর্মুলা দিয়েই করতে হবে। আদারওয়াইজ তোমরা এই নিশ্চয়ই ক্যালকুলেশন করতে যাবে না, পরীক্ষার হলে অনেক টাইম নিয়ে নেবে। তাহলে তোমরা কি করছো ভালো করে এটাকে খেয়াল করো কোশ্চেনটায়। যারা ফর্মুলা জানো না তারা একটু পেশেন্টলি দেখো। অঙ্কটা এরকম দেওয়া, 0.75 এর কিউব বাই 1 মাইনাস 0.75। এটাকে তার সাথে যোগ আছে কত, যোগ আছে হচ্ছে 0.75 আছে, প্লাস 0.75 এর স্কোয়ার আছে, প্লাস 1 আছে। এটাকে আমরা করব কি করে, দেখো আমাদের যখন এরকম জিনিস থাকে আমাদেরকে যে করে হোক এটাকে একটা ফর্মুলায় আনতে হবে, কিন্তু ফর্মুলায় অলরেডি কিন্তু ফেলা এখনো অবধি নেই। আমরা কি করছি, আমরা যেমন সেই হতো না যে ধরো এ বাই বি আছে তার সাথে সি যোগ করছো, তুমি কি করতে, তলায় একটা এলসিএম নিয়ে নিতে বি, ওপরে কি লিখতে এ প্লাস বি সি, এরমভাবে লিখতে, তো যেটা নর্মাল যোগ করার সময় আমরাও ঠিক সেম ভাবে জিনিসটাকে করছি। কি করলাম, তলায় এলসিএম নিয়ে নিলাম কাকে, 1 মাইনাস 0.75 কে। ঠিক আছে, তোমরা চাইলে এখানে ডাইরেক্টলি 0.25 লিখতে পারতে। ওকে, ওপরটায় কি আছে 0.75, তার কিউব আমি রেখে দিলাম। দেখো এই ডান দিকটায় কি আসতো, প্লাস দিতাম, এই সংখ্যাটাই এর সাথে গুণ হতো, তাহলে 1 মাইনাস 0.75 ইন্টু যেটা আমার এখানে ব্র্যাকেটে আছে যে 0.75 প্লাস 0.75 তার স্কোয়ার প্লাস 1, এটা আছে। এবার আমি একটুখানি তোমাদের মনঃসংযোগকে বাড়াতে বলবো। ভাবো যে তোমার এই সংখ্যাটা যেটা আছে সেটাকে তুমি এ ধরে নাও, আর এই সংখ্যাটা যেটা আছে সেটাকে তুমি বি ধরে নাও। এটা আছে এ, এটা আছে বি, তুমি ফর এ মোমেন্ট ধরে নাও। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো জিনিসটা, এ মাইনাস বি দাঁড়াচ্ছে,
এখান থেকে কি পাচ্ছ দেখো, এই পোর্শনটা থেকে তুমি বলতে পারো যে স্যার এটা তো বি স্কোয়ার আছে, ঠিক কথা। দেখো পরেরটা এক আছে, আমি সেটাকে এ স্কোয়ার বলতে পারি, কারণ একের স্কোয়ার সেটাই হয়। আর এইটাকে আমি বলতে পারি যে 0.75-এর সাথে 1 গুণ হয়েছে, গুণ হয়ে এটাই থাকে, মানে প্লাস হয়েছে একটা কি এ বি এক্সট্রা আছে। তাহলে দেখো তো এই লাল কালিতে যেটা লিখলাম এ মাইনাস বি আর এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এদের গুণফলটা মানে এরা দুজন তো গুণে আছে, এটা কিসের ফর্মুলা দাঁড়ায়, এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দাঁড়ায়। যারা বীজগণিত একটু জানো তারা এই ফর্মুলাটাও নিশ্চয়ই জানো। তাহলে এবার আমি পরের লাইনে কি লিখছি, যে 0.75-এর কিউব যেমন ছিল রাখলাম, তার সাথে যোগ করছি কাকে, এ কিউব মাইনাস বি কিউবকে। তাহলে এ কিউব আমার কে, এ কিউব মানে হচ্ছে 1-এর কিউব, আর বি কিউব মানে মাইনাস অফ 0.75 তার আবার কিউব। তলায় কে আছে, তলায় 1 মাইনাস 0.75 করে 0.25 রেখে দিলে দেখো তো এই পোর্শনটা আর এই পোর্শনটা কেটে যায়, কারণ এটা প্লাস এটা মাইনাস। তাহলে রয়ে গেল কে, রয়ে গেল 1/0.25, এটাকেই আমরা কি বলছি 4 আমাদের আনসার, তাই তো 4 ইজ দ্য আনসার। ক্লিয়ার করতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম তো। পরেরটায় গেলাম। আচ্ছা দেখো এখানে টেকনিক আছে 2/3, 4/7, 5/8, 1/2। এখানে অনেকেই হয়তো এটা টেকনিক সেই মাইনাস করে গুণ করে অনেক কিছু শিখেছো। আমি একটুখানি ইজি একটা ওয়েতে, ক্যাজুয়াল ওয়ে যাকে বলে, আমি সেইভাবে একবার ভাববো। দেখো 2/3 মানে যদি এটা 20 থাকতো, ওপরে যদি 20 থাকতো, তাহলে কি হতো, 3 দিয়ে ভাগ করলে তোমার 6 পয়েন্ট সামথিং আসতো, ভালো কথা। তোমার যদি এটা 4/7 মানে ওপরে যদি 40 থাকতো, তাহলে কি হতো, 7 দিয়ে ভাগ করে 5 পয়েন্ট সামথিং আসতো, তাই তো। এবার এখানে কি আছে, 8 আছে, ওপরে আছে 5 মানে 50 ধরে নাও। 50 যদি 8 করতে তোমার কি আসতো, একটা 6 পয়েন্ট সামথিং। এবার যে 6 পয়েন্ট সামথিং আসছে, খেয়াল করে দেখো 2/3 করে তোমার 6.6 টাইপের আসছে, কিন্তু এখানে 5/8 করে তোমার 6.5-এর চেয়েও কিন্তু কম সংখ্যা আসছে। পরেরটায় আসি 1/2, 1/2 করলে কত পাও, 0.5 বা জাস্ট একটা 5 পাও, জাস্ট এক্স্যাক্ট 5। তাহলে তোমাকে যদি এটা 10 থাকতো তাহলে 10কে 2 দিয়ে ভাগ করে 5 পেতে। তোমাকে জানতে চেয়েছে স্মলেস্ট ফ্র্যাকশন। দেখো 6 গুণও তো এমনিও স্মলেস্ট নয়, কারণ অলরেডি 5 আছে। এখানে যেটা আছে 5-এর সাথেও কিছু আছে, কিন্তু এখানে আছে এক্স্যাক্ট 5, তার মানে সবচেয়ে স্মলেস্ট কে হলো, সবচেয়ে স্মলেস্ট 1/2 হয়ে গেল, রাইট। পরেরটায় গেলাম, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 7744। আমি আগের দিন শিখিয়েছিলাম যে কিভাবে স্কোয়ার রুট বার করতে হয়। দেখো এই সংখ্যাটাকে যদি দেখো 80 স্কোয়ার করে দেখো, 80 স্কোয়ার কত হয়, 6400 হয়। আর সেম ভাবে তুমি যদি 90-এর স্কোয়ার করে দেখো, 90-এর স্কোয়ার করে কত হয়, 8100 হয়, তাই তো। তার মানে যে সংখ্যাটা তোমার আছে সেই সংখ্যাটা এদের দুজনের মাঝখানে আছে। দেখো লাস্টে ইউনিট ডিজিট আছে 4, একমাত্র 2কে স্কোয়ার করে 4 পাও, আর 8কে স্কোয়ার করে কি পাও, লাস্টের ইউনিট ডিজিটে 4 পাও। তাহলে আমি কি বলেছিলাম, যে তোমাকে যে সংখ্যাটা দেবে চেক করবে ওটা কার কাছে আছে, ওটা 6400-র কাছে নাকি 8100-র কাছে। তুমি দেখছো এটা 8100-র কাছে আছে, তার মানে তুমি চুজ করবে 8কে। তাহলে 8 তো প্রথমে রইলই, পরেও কে চলে এলো, আরেকটা 8 চলে এলো। তাহলে উত্তর কত, 88, ঠিক আছে। Three pumps working 8 hours a day can empty a tank in 2 days. How many hours a day must 4 pumps work to empty the tank in 1 day? এটার জন্য তো একটা ফর্মুলা তোমরা সবাই জানো, m1 d1 t1 is equal to m2 d2 t2, এটাই হচ্ছে ফর্মুলা।
তাহলে M1 কত, M1 হচ্ছে ধরো 8 আওয়ার্স বলেছে, 3টে পাম্প, তাহলে 3 ইন্টু 8 ইন্টু কত বলেছে 2 দিন, তাহলে 2 লিখে দিলে সমান সমান M2 ভ্যালু কত, দেখো 4খানা পাম্প 4 লিখে দাও, D2 ভ্যালু কত 1 বলে দিয়েছে, T2 ভ্যালু আমাকে জানতে চেয়েছে, তাহলে T2 রেখে দিলাম, 4 দিয়ে কাটলাম, এখানে কত হলো 2 চলে এলো, আর কেউ কাটাকুটি যাচ্ছে না, তাহলে 3 ইন্টু 2 6 ইন্টু 2 12 ইজ দ্য আনসার। ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে এখনো অবধি কারুর, যারা যারা আছো? বাহ, চলো পরেরটায় যাই। The price of sugar is increased by 20%. A person wants to increase his expenditure by 8%. মনে করে দেখো একটা ফর্মুলা বলেছিল, এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু হচ্ছে প্রাইস ইনটু কনজাম্পশন বা কোয়ান্টিটি, প্রাইস ইনটু কনজাম্পশন বা কোয়ান্টিটি, সেটাই হচ্ছে এক্সপেন্ডিচারের সমান। তাহলে এক্সপেন্ডিচারটা কি হয়েছে 8% বেড়েছে, মানে এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেছে 108, বলতে পারো 100 ছিল 108 হয়ে গেছে, 8 বেড়েছে। সেম ভাবে প্রাইস কত হয়েছে, আগে 100 ছিল এখন কত হয়ে গেছে 120, রাইট? আর কনজাম্পশনটা কি আছে সেম রেখে দাও, মানে যেটা ছিল কিউ বা সি যাই হোক, তাহলে কিউ এর ভ্যালুটা কত পেলে 108 বাই 120 পেয়ে গেলে, 12 দিয়ে কাটো, দেখো 9/10 পেয়ে গেছো, তাই তো? তোমাকে বলেছে কি কতটা কমিয়েছে, তাহলে আগে ছিল 10 এখন কত হয়েছে 9, মানে কমেছে কত 1 কমেছে, তাই তো? পার্সেন্টেজে নিয়ে যাও, কত 10-এর মধ্যে কমেছে 1, তাহলে 100-র মধ্যে কমবে কত, 100-র মধ্যে কমবে 10%, তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে 10%। ঠিক আছে, বোঝা গেল? খুব সোজা অঙ্ক, জাস্ট টেকনিক ধরো অঙ্ক করো। আজকে যতগুলো অঙ্ক আমি এখানে করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক ভালো অঙ্ক, এবং এই যে টেকনিকগুলো করাচ্ছি এগুলোই তোমার এসএসসি বা যে কোনো পরীক্ষা দাও সেই পরীক্ষাতে এইরকমই টেকনিক তোমার কাজে লাগবে, যাতে তুমি কম সময়ে সব অঙ্ক শেষ করতে পারো। দেখো, এ ট্রেডার সেলস 2 আর্টিকেলস ফর 8400, মার্কিং একটায় প্রফিট করেছে 20%, একটায় লস করেছে 20%, ফাইন্ড দ্য নেট প্রাইস। যখনই এরকম কোয়েশ্চেন থাকবে এইটার দিকে তাকাবেও না, তাহলে কি বলেছে 20% প্রফিট করেছে মানে +20, তারপর কি করেছে 20% লস করেছে মানে -20, তারপরে কি ছিল ফর্মুলা আমাদের a প্লাস বি প্লাস এ বি বাই 100, মনে করে দেখো এটাই ছিল তো, তাহলে প্লাস দেবে 20 ইন্টু -20 ডিভাইডেড বাই 100, তাহলে এরা দুজন কেটে গেল, এখান থেকে এলো -400/100 করে পেলে হচ্ছে -4%, মানে হচ্ছে কি 4% লস। ঠিক আছে, চলো পরেরটা গেলাম। A can finish a work in 18 days, B can do the same work in 15 days. তাহলে কি আছে, একজন 18 ডেজে করে, একজন 15 ডেজে করে। B work for 10 days and left the job. In how many days A alone can finish the remaining work? তাহলে সবার প্রথম কি করব আমরা, সব সময় এলসিএম বার করে নেব। এটা এলসিএম ছাড়াও আমি তোমায় করতে পারতাম, সেটাতেও শর্টেই হবে, কিন্তু তোমরা যেটা শিখেছো সেটাতেই এসো। ঠিক আছে, তাহলে 18 আছে আর 15 আছে, তাহলে 18 অ্যান্ড 15 এদের এলসিএম করে কত পেয়ে যাবে, দেখো এলসিএম 90 হয়, তার মানে টোটাল জব কটা আছে 90 খানা আছে, তাহলে এ যে আছে এর এফিসিয়েন্সি কত 90/18 মানে 5, বি এর এফিসিয়েন্সি কত 90/15 মানে 6, তাই তো? বি কতদিন কাজ করেছে, বি কাজ করেছে হচ্ছে 10 দিন, তার মানে 60টা কাজ সে কমপ্লিট করে দিয়েছে। পড়ে আছে কটা কাজ, 90 থেকে 60 বাদ দাও, কটা কাজ আছে 30টা কাজ আছে। কে করবে 30টা কাজ, এ করবে, এ একদিনে করে 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, উত্তর আসবে 6। ঠিক আছে, চলো পরেরটা আজকের শেষ অঙ্ক। A man took a loan from a bank at 12% per annum.
সিম্পল ইন্টারেস্ট আফটার 3 ইয়ার্স হি হ্যাড টু পে 5400 ইন্টারেস্ট অনলি ফর দ্য পিরিয়ড, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট বরোড। খুব সোজা, এ দেখেই উত্তর করতে পারবে কিভাবে। দেখো 12% পার অ্যানাম, আর কত বছর, 3 বছর, তাহলে 36% হয়ে গেল কি না, কারণ 12% করে 3 বছর মানে 36%, তাহলে 36%-এর ভ্যালুটা কত বলা আছে, সেটাই বলা আছে 5400 বলা আছে। তাহলে বার করতে হবে 100%-এর ভ্যালু, তাহলে কিভাবে পাবে, 5400 ইন্টু 100 বাই কত 36, তাহলে 18 দিয়ে কাটলে 2, 18 দিয়ে কাটলে এটা 300, 2 দিয়ে এটাকে কাটলে 50, 50 ইন্টু 300 15,000 আনসার। ঠিক আছে, কোনো সমস্যা কারুর, কারুর কোনো সমস্যা? হ্যাঁ নিশ্চয়ই বলো, কি বলছে? ও এটা আরেকবার, আচ্ছা দেখো এখানে কি বলেছে, প্রত্যেক বছর 12% করে ইন্টারেস্ট পেয়েছে, তাহলে 3 বছর ও ইনভেস্ট করেছে, মানে কত ইন্টারেস্ট পাবে, 36%, কারণ 12 ইন্টু 3 করে দিলাম, 36% ইন্টারেস্ট পেয়ে গেলাম। এবার কি বলেছে, সেই ইন্টারেস্টের ভ্যালুটাই দেখো তোমায় 5400 বলেছে, তাহলে 36%-এর ভ্যালুটাই 5400, তাহলে 100% যেটা তোমার টোটাল সাম, সেটার ভ্যালু কত, 5400 ইন্টু 100/36 করলে উত্তর পেয়ে গেলে কত, 15,000। রাহুল ক্লিয়ার? ওকে, বাকি কারুর কোনো আপত্তি, কোনো ডাউট, কোনো কিছু প্রশ্ন? যারা আছো একটু মুখ ফুটে বলে দাও। কালকের ক্লাসটাও 6:30 থেকে হবে, তোমরা সবাই একটু অ্যালার্ট থেকো, ঠিক আছে? লিঙ্ক স্যার তোমাদের দিয়ে দেবে। চলো, গুড নাইট, টাটা, বাই বাই, ভালো করে পুজো কাটাও।